গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন ভোলার খেতে খাওয়া মানুষের প্রাণের বন্ধু, ভোলা সদর 1 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ওবায়দুর রহমান বিন মোস্তফা। বক্তব্য রাখছেন জননেতা মাওলানা ওবায়দুর রহমান বিন মোস্তফা। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد النبي صلى الله عليه وسلم. جزا الله أن محمدا ما أهله. ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা সদর থানার অন্তর্গত 4 নং কাছে ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশের সভাপতি। আজকের সমাবেশে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সংগ্রামী সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক। উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সংগ্রামী সেক্রেটারি সভাপতি আলহাজ নুরুল ইসলাম পাটোয়ারি। উপস্থিত আছেন এই কাচিয়া ইউনিয়নের সন্তান বিশিষ্ট আলেমে দিন শিক্ষাবিদ, ভোলা জেলা শিক্ষক ফোরামের সভাপতি, কাচিয়া বাগাবাড়ির কৃতি সন্তান আলহাজ মাওলানা আব্দুর রহমান চৌধুরী। উপস্থিত আছেন অত্র ইউনিয়নের নেতৃবৃন্দ, জামাতে ইসলামের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন ভোলা জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান সহ সামনে আগত কাছিয়া ইউনিয়নবাসী। সময় বেশি দিব না, আমাদের টাইম হয়ে গিয়েছে। আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে ইতিপূর্বে বক্তাদের থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আজকে কাছিয়া ইউনিয়নে আসতে পেরে অত্যন্ত ভালো লেগেছে। মহান আল্লাহ তাআলার দরবারে জন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কাছিয়া ইউনিয়ন ভোলা জেলার একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন, একটি বিশাল ইউনিয়ন ছিল। আজকে কাছিয়া প্রায় 3 ভাগ নদী গর্ভে বিলীন। এই জনপদে ভোলার ঐতিহ্যবাহী পরিবারগুলো বসবাস করতেন। ছোটবেলায় যখন নানা বাড়িতে এসেছি, কাছিয়া বাগাবাড়িতে পড়াশোনা করেছি, তখন এই কাছিয়া পুরাতন বাঁশের হাট, খড়কি, কাঠির মাথা এগুলো দেখেছি। বাগাবাড়ি, তালুকদার বাড়ি, নাজির সাহেবের বাড়ি, শিকদার বাড়ি, অনেক বড় বড় বাড়ি ছিল। পরবর্তীতে গোলামিয়ার হাট। আজকে এই কাছিয়ার মানুষগুলো বিভিন্নভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ভোলার বিভিন্ন জায়গায়, চরপেশর, আশেপাশের ইউনিয়নে, সাভার, চিটাগাং, ঢাকাতে আছেন। আমাদের অনেক আত্মীয় স্বজন আজকে দূর দূরান্ত থাকার কারণে অনেক সময় দেখা হয় না, কে কোথায় গিয়েছে। এই ভোলায় কাছিয়ায় যে নদী ভাঙন হলো, আপনারা জানেন রাষ্ট্রের দায়িত্ব হলো যে খাদ্য, অন্ন, বাসস্থান, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা এবং মানুষের বাসস্থান এগুলো রক্ষা করা হলো রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র থেকে প্রতি বছর দেশে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হয় নদী ভাঙনের জন্য। এই কাছিয়া সহ শিবপুর, রাজাপুর, ইলিশা, এই ধনিয়া এলাকাগুলো নদী গর্ভে মেঘনায় বিলীন হয়ে গিয়েছে। এগুলোর জন্য যে পানি উন্নয়ন বোর্ড থেকে যে বরাদ্দ আসতো, তার সঠিক বরাদ্দ ভোলাবাসী পায় নাই। যদি এই স্থায়ী নদীবাঁধ হতো, তাহলে ভোলার মানুষ এত বিপদে পড়তো না। নদী ভাঙনের কারণে দেশের ঐতিহ্যবাহী পরিবারের মানুষগুলো সীমাহীন বিপদে পড়েছেন, সীমাহীন অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়েছেন। এগুলো আমাদের দেখা, রাজনীতিবিদদের এগুলো দেখা দরকার ছিল। আজকে আসেন ভোলায় 1991 সালে গ্যাস পেল। ভোলায় যেহেতু নদী ভাঙন কবলিত এলাকা, এই এলাকায়
জীবন যাপন করে, তাদের জন্য বলার যারা রাজনীতি করেছেন তারা কি করেছেন। এই 34 বছরে যদি 34টি মিল ফ্যাক্টরি কলকারখানা হতো বছরে একটি করেও, তাহলে ভোলার মানুষকে ভোলার বাইরে বাড়ি করা লাগতো না, কিংবা কর্মসংস্থানের জন্য ভোলা ত্যাগ করা লাগতো না। আজকে ভোলার বোরানদীর শাহবাজপুর গ্যাস, পশ্চিম ইলিশা গ্যাস, ভেদুরিয়া গ্যাস, মাঝিরহাটে গ্যাস, অথচ এই এলাকাকে শিল্পাঞ্চল ঘোষণা দেওয়ার পরেও কোনো মিল ফ্যাক্টরি হয় নাই। আমরা বিডিএফ ভোলা ডেভেলপমেন্ট ফোরাম ভোলাবাসী পক্ষ থেকে এগুলো নিয়ে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে যাচ্ছি। প্রিয় কাছিয়াবাসী, আমি 2018 সালে বোরহানুদ্দিনে জাতীয় সংসদ নির্বাচন করেছিলাম। এবছর আপনাদের এলাকার সন্তান হিসাবে পীর সাহেব চন্দ্রনয় আমাকে ভোলা 1 আসনের জন্য মনোনীত করেছেন। আমি আপনাদের সন্তান, আমার নানা বাড়ি কাছিয়া, দাদা বাড়ি হলো বাপ্তা 14 আজকে আমার মামা আপনাদের কাছিয়ার সকলে পরিচিত আহ্বাদ মাওলানা আবুল খায়ের সাহেব, মামা আসার কথা ছিল, তিনি অসুস্থ থাকার কারণে আসেন নাই। আমার মামাতো ভাই মিজান ভাই উনি এসেছেন, আমাদের আব্দুর রহমান মামা সহ অনেক আত্মীয় স্বজন এসেছেন। কাছিয়া বাগাবাড়ি মাদ্রাসা আমি 1988 এবং 1999 সালে আমি প্রায় 3-4 বছর পড়ালেখা করেছি। আব্দুর রহমান মামা আমার ওস্তাদ, আলমগীর মাস্টার, নুরুদ্দিন স্যার এরা এখনো আছে, জিন্না স্যার, আমার মাওলানা নজরুল ইসলাম সাহেব উনি আমার উস্তাদও ছিলেন, মামাতো ভাইও ছিলেন। ওনারা এখন পশ্চিম ইলিশাতে বাড়ি করে থাকেন, উনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। মরহুম মুশাররফ হোসেন মৌলভী আমার মামা, উনিও আমার উস্তাদ ছিলেন। কাছিয়ার সাথে আমার একটা নারীটা, যেহেতু আমার মা এখানে জন্মগ্রহণ করেছে, আমি ঢাকা থেকে আসলেও মাঝে মধ্যে কাছিয়ায় বিভিন্ন সময়ে একাকি আসি। কাঠিক মাথায় যারা আমাকে চিনেন অনেকের সাথে দেখা হয়। প্রায় ভোর থেকে ফজরের নামাজ পড়ে তুলাতুলি নদীর পার বসে কাছিয়ার দিকে তাকিয়ে থাকি। তুলাতুলির থেকে নেমে আমরা যখন পড়াশোনা করতাম নতুন বাজার থেকে জোড়া রিক্সা দিয়ে 5 টাকা করে তুলাতুলি নামতাম, তখন রিক্সা পর্যন্ত যেত না, শুধু মহিলারা রিক্সায় যেত পর্দা দিয়ে। সোজা তুলাতুলির থেকে দাসের উদ্দেশ্যে চলে আসতাম। আজকে সেই কাছে মানুষগুলো নাই। যাই হোক, আপনাদের সাথে আমি আসন্ন নির্বাচন উপলক্ষে এসেছি। আপনাদের কাছিয়াবাসীর কাছে আমার আবেদন, বাংলাদেশে আপনারা 54 বছর পর্যন্ত রাজনীতি দেখেছেন। এই বাইনারি রাজনীতির মাধ্যমে দেশের কোনো ভাগ্যের উন্নয়ন হয় নাই। যারা রাজনীতি করেছেন তারা জনগণের সাথে উন্নয়নের নামে হিপোক্রিসি করেছেন। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। রাষ্ট্র পরিচালনা যারা করবেন তারা যদি জনগণের জান-মাল রক্ষা না করতে পারেন, হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে যে তাদের কোনো ঈমান নাই। 54 বছরে দেশের মানুষ, এদেশের জনগণ বারবার বিভিন্ন দলের কাছে ধোঁকা খেয়েছেন। একটি দল 23 বছর রাজনীতি করেছেন, একটি দল 18 বছর এদেশে রাষ্ট্র পরিচালনা করেছেন। তারা এদেশের জনগণকে কি দিয়েছেন? মৌলিক কোন অধিকার দেন নাই, ভোটের অধিকার দেন নাই, ভাতের অধিকার দেন নাই। রাষ্ট্রের আজকে কোথাও এমন কোন একটি জায়গা নেই যেখানে দুর্নীতি ঘুষের লেনদেন না হয়। এদেশের মানুষ শিক্ষাগত যোগ্যতা অর্জন করলেও বিনা টাকায় তার কোনো চাকরি হয় না। এদেশের জনগণ যে পাওয়ার অধিকার ছিল চিকিৎসা, সেই চিকিৎসা সুচিকিৎসা এদেশের কোন শাসক ব্যবস্থা গ্রহণ করতে পারে না। এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধর্মীয় শিক্ষা বাদ দিয়ে নাস্তিক্যবাদী শিক্ষা দিয়ে মুসলমানদেরকে ধর্মীয় শিক্ষা থেকে দূরে সরিয়ে দিয়েছে। এদেশ থেকে বারবার যারাই ক্ষমতায় এসেছেন লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন। আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ একটি গরিব রাষ্ট্র নয়। বাংলাদেশ পৃথিবীর মধ্যে অন্যতম একটি সম্পদশালী রাষ্ট্র। এদেশের জনগণ সম্পদ, এদেশের জমি সম্পদ, এদেশের নদী সম্পদ, এদেশের পাহাড় সম্পদ, এদেশের সমুদ্র সম্পদ, এদেশের সব কিছু শস্য খাদ্য উৎপৃষ্ট থাকে। তাহলে জনগণের থেকে এত ট্যাক্স দিয়ে সেই টাকাগুলো কোথায় যায়? আপনারা এদেশের জনগণ বারবার ধোঁকায় পড়ে। ভোটের সময় যখন আসে কিছু লোক এসে টুপি দাঁড়ি করে হুজুর সাজে, নির্বাচনের
5টি বছর নির্বাচন সময় 5-7 দিন কিছু চা পানি খরচ করে কিছু টাকার মাধ্যমে ভোট কিনে নিয়ে যায়, আর 5 বছরে তাদের কোনো খবর রাখে না। এই ধরনের আগামীতে নির্বাচনে মানুষ কোনো মুরগিও না গরুও না যে বিক্রি হবে। আপনি নির্বাচনের সময় সামান্য টাকায় বিক্রি হবেন, আর 5 বছর আপনার সমস্ত সম্পদ তারা লুটে পুড়ে খাবে। এই আজকে বাংলাদেশে দেখেন যতগুলো ইসলামী দল আছে তারা তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে, তারা কাজ করতেছে। অথচ বাংলাদেশে যারা এখন রাজনীতিতে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে তারা এখন পর্যন্ত তাদের কোনো প্রার্থীর নাম ঘোষণা করতে পারে না। কারণ কি? কারণ হলো নমিনেশন বাণিজ্য। এক এমপি প্রার্থী থেকে 10 কোটি, 20 কোটি, 50 কোটি টাকা নমিনেশন বিক্রি করবে। উনি 50 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনবেন, পরবর্তীতে ভোটের সময় 50 কোটি টাকা খরচ করে 100 কোটি টাকা খরচ করলে এই টাকাটা তিনি কিভাবে উঠাবেন? এই ভোলার জনগণের 5 লাখ 6 লাখ লোকের সম্পদগুলো চুরি করে তারপরে তিনি লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়া বাড়ি করবেন। এই তো করেছে এই দেশের এই পিছনের যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা। দৃশ্যমান উন্নয়ন বলেন যে কাছিয়ার, করিমগঞ্জের, ভোলার এই 50 বছর, 30 বছর, 20 বছরে এখানে কোনো ভালো চিকিৎসা হসপিটাল নাই। চিকিৎসা হলেই রোগীদেরকে বরিশাল নেওয়া লাগে, ঢাকা নেওয়া লাগে। এখানে কোনো ভালো শিক্ষা ব্যবস্থা নাই, এখানে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই। তার কি উন্নয়ন করলো? আজকে বলেন দেখেন কোনো দল এসে বলে কি যে আমরা অমুকের আদর্শ বাস্তবায়ন করবো। অমুকের আদর্শ দিয়ে কি এদেশের জনগণ পানি খাবে? এদেশের মানুষ চায় আমানতদারির রাষ্ট্র, এদেশের মানুষ চায় ন্যায় এবং ইনসাফের রাষ্ট্র। এদেশে ইসলামী দলগুলি একমাত্র বলে যে আমরা জনগণের মাল, জান, অর্থ সবকিছু আমরা 100% আমানতদারির ভাবে রক্ষা করব। এটা অন্য কোনো দল বলতে পারে না। পার্থক্য এখানে লক্ষ্য করবেন। আমরা চাই আজকে বাংলাদেশের যে ইসলামী এবং দেশপ্রেমিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে, আপনারা তাদেরকে একবার সুযোগ দিয়ে দেখেন। 54 বছরে 12টি সংসদ নির্বাচন হয়েছে। 54 বছরে মুদ্রার এপিট ওপিট 5 বছর উনি চালায়, 5 বছর আরেক দল চালায়, কিন্তু জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। এই ভোলা জেলায় প্রায় 5 লক্ষ 6 লক্ষ জনগণ বসবাস করে। দেখা যায় যে যিনি এমপি হন মাত্র 50 জন, 100 লোক, শুধু তারাই এই ভোলা জেলার বরাদ্দগুলো লুটে খায়, আর এই বাকি লোকগুলো এই যে এই অঞ্চলের জনপদের লোকগুলো বঞ্চিত থাকে। সুতরাং ভোটের মালিক আপনারা, দেশের মালিক আপনারা। এদেশকার জনগণের যারা শাসক হিসাবে আসবে তারা যেন জনগণের সেবক হয়, তারা যেন জালিম না হয়, তারা যেন শোষক না হয়, তারা যেন আপনাদের আমানত না খেয়ানত করে, সেইভাবে আপনাদেরকে প্রার্থী নির্বাচন করতে হবে। আমি সহজ কথা বলি, আপনারা যদি কোনো মেয়ে বিয়ে দেন তখন দেখেন যে ছেলে ভালো কিনা, নামাজি কিনা, বংশ ভালো কিনা। কিন্তু আপনি যদি জানেন যে ছেলে টাকা পয়সা আছে বা বাড়ি আছে, অথচ কি সে জনগণের টাকা চুরি করে, সে মাদক দ্রব্য গ্রহণ করে, তার মতো কোনো দিন নাই, আমানতদারি নাই, আপনারা কি তার কাছে মেয়ে বিয়ে দেন? তাহলে একটা মেয়ে বিয়ে দিতে পারেন না, তাহলে 4-5 লক্ষ লোক কিভাবে, যারা রাষ্ট্রের কোনো আমানতদারি রক্ষা করবে না, জেনে শুনে তাদেরকে কিভাবে ভোট দেন? আপনি যদি জানেন যে এই কাছিয়া মেঘনা নদীর মাঝের চর আপনি যাবেন, আমার নৌকাতে কোনো ডাকাত দল যাবে ওইখানে ডাকাতি করতে, আপনার কোনো মাঝি তাকে পার করবে? করা উচিত না। সুতরাং আপনারা হলেন এবার ভোটের মালিক। আগামীতে কোনো সৎ লোক ছাড়া, আল্লাহ বিরু, খোদা বিরু, তাকওয়াবান ছাড়া এবং ইসলামী দল এবং পিসার চরমনায় তো মনোনীত প্রার্থী ছাড়া এই আর কোনো সিদ্ধান্ত নেবেন না। পিসার চরমনাই তিনি বুঝে শুনে প্রার্থী নির্বাচন করেছেন। তার সারা বাংলাদেশের প্রার্থীগুলো যাচাই বাছাই করে খোঁজ খবর নিয়ে জেলার থেকে মতামত নিয়ে তারপরে তিনি ম্যান্ডেট দিয়েছেন। তাই আসুন আগামীতে আমরা ঐক্যবদ্ধ হই, এই কাছিয়া সহ ভোলাবাসী আসুন দেখুন, ইনশাল্লাহ যদি আপনারা সিদ্ধান্ত নিতে পারেন তাহলে এই ভোলাতে পরিবর্তন আসবে। যারা নতুন নেতৃত্বে আসবে তারা এই দেশের মানুষের কমিটমেন্ট, ওয়াদা রক্ষা করবে। আমরা এই ওয়াদা রক্ষা করতে পারি, আমরা ভোলার জন্য কাজ করব। ইসলামী আন্দোলন, ইসলামী দলের প্রার্থীকে ভোট দিলে চাকরির জন্য টাকা দেওয়া লাগবে না, ঘুষ দেওয়া লাগবে না। জনগণের টিআর, কাবিকা, বয়স্ক ভাতা, জেলে ভাতা বরাদ্দগুলো
সুষম বন্টন হবে, আমানতদারি বন্টন হবে। যারা আমরা ইসলামী আন্দোলন করি তারা জনগণের টাকা খাওয়ার জন্য আসি নাই। আমরা এসেছি রাজনীতি, ইবাদত, আমানতদারি। আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী, মদিনা সনদ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে। তাই নামাজের সময় আমরা সময় নিলাম না। আপনাদের সাথে আমরা ইনশাআল্লাহ আবারও আসবো, আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।